সূরা সূরা নং 21। এই সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষের হিসাব নিকাশ নিকটে চলে এসেছে, অথচ তারা গাফেল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই আয়াতের ব্যাখ্যা হলো, কিয়ামত খুব কাছে, মানুষকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। কিন্তু মানুষ দুনিয়ার মোহে এত ডুবে যে তারা আখিরাতের চিন্তাই করে না। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের প্রতিপালকের পক্ষ থেকে যে নতুন উপদেশই আসে, তারা তা শুনে অথচ খেলতামাশা করতে থাকে। এই আয়াতের ব্যাখ্যা হলো, কোরআন তাদের উপদেশ ও হেদায়েতের বই, কিন্তু তারা মজা করে শুনে, মানে না, উপহাস করে। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তর গাফেল আর জালেমরা গোপনে বলে, এ তো কেবল তোমাদের মতো একজন মানুষ, তবে কি তোমরা জাদুকর ফাঁদে পড়বে? এই আয়াতের ব্যাখ্যা হলো, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করত। কোরআনের সত্য বার্তা তারা জাদু বলে অস্বীকার করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রভু জানেন, আসমান ও জমিন সব আসমান ও জমিনের সব কথা, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। মানুষ গোপনে যা বলে, আল্লাহ তাআলা তা জানেন, তার কাছে কিছুই গোপন নয়। আয়াত 4। বাল ক্বালু আদগাসু আখলাম, অর্থাৎ তারা বলে যে এটা তো কিছু স্বপ্নের মিশ্রণ, বরং সে মিথ্যা বানিয়েছে, বরং সে কবি, সুতরাং সে আমাদের জন্য কোনো নিদর্শক আনুক, যেমন পূর্ববর্তী রাসূলগণ এনেছিল। এই আয়াতের ব্যাখ্যা হলো যে, কাফেররা কোরআনকে কখনো স্বপ্ন, কখনো কবিতা, কখনো বানানো কথা বলেছে। তারা অলৌকিক কিছু দাবি করত। আয়াত 5। মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরযাতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন, তাদের আগে আমরা যে জনপদ ধ্বংস করেছি, তাদের কেউ বিশ্বাস করেনি, তবে কি এরা বিশ্বাস করবে? এই আয়াতের ব্যাখ্যা হলো যে, অবিশ্বাসীরা সব যুগেই একই রকম, তারা মুজিজা দেখে না মানলে ধ্বংস হয়। আয়াত 6। আমরা আপনার আগে শুধু পুরুষ মানুষকে রাসূল বানিয়ে ওহী পাঠিয়েছি। তোমার তোমরা জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো, যদি না যদি না তোমরা জানো। নবী সবসময় মানুষ ছিলেন, ফেরেশতা নয়। আল্লাহ তাআলা জ্ঞানীদের অনুসন্ধান করতে বলেছেন। আমরা রাসূলকে এমন দেহ দেইনি যে তারা খাবার খেত খাবার খেত না বা অমর ছিল। আল্লাহ তাআলা বলেন যে, আমি রাসূলকে এমন দেহ দেইনি যে তারা খাবার খেত বা অমর ছিল, মানে খাবার খেত না বা অমর ছিল, এরকম না। রাসূলও মানুষের মতো খেতেন, বেঁচে থাকতেন, মৃত্যুবরণ করতেন। এতে তাদের মান কমে না। এরপর আমরা সাথে কথা তাদের সাথে করা প্রতিশ্রুতি পূর্ণ করেছি। তাদেরকে ও যারা চেয়েছিল তাদেরকে রক্ষা করেছি, এবং
সীমা লঙ্ঘনকারীদের ধ্বংস করেছি। যারা ঈমান আনে আল্লাহ তাদেরকে বাঁচান, আর যারা অবিশ্বাস করে তারা ধ্বংস হয়। আমি তো তোমাদের জন্য এক কিতাব নাযিল করেছি যাতে তোমাদের মর্যাদা রয়েছে। তবে তুমি তবে কি তোমরা বুঝবে না? কোরআন মানুষের সম্মান ও পথ প্রদর্শনের বই। যারা মানবে তারাই সম্মান পাবে, যারা অস্বীকার করবে তারা অপমানিত হবে। কোরআন আল্লাহ তাআলার বিশাল বড় একটা নিয়ামত। যারাই কোরআনের সাথে সম্পৃক্ত হবে তারাই দামি হবে, তারাই সম্মানিত হবে। কোরআনের সাথে একটা গিলাফ থাকে। এই কোরআনের গিলাফটা, এটা কোরআনের মতোই দামি। কেননা কোরআনের গিলাফটা যদি মাটিতে পড়ে যায় সেটা হাতে তুলে চুমা খেয়ে তারপরে আবার উঠায় রাখি। অথচ সেটা তো কাপড় ছিল। আবার দেখেন আপনি নিজের কাপড়, গেঞ্জি, লুঙ্গি, এটা পরে গেলে কিন্তু বা নিচে মেঝেতে থাকলে সেটা কিন্তু আমরা ওইভাবে সম্মান করেন না, করি না। কারণ হলো কি, যে আমার এই পোশাক, আমার সাধারণ কাপড় আর কোরআনের গিলাফ এক জিনিস না। কোরআন আল্লাহ তাআলা মুমিনদের জন্য হেদায়েত করে বানিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন যে কোরআনকে আমি বান্দার হেদায়েতের জন্য, মুমিনদের জন্য পথ প্রদর্শক। এটা এমন একটি কিতাব বানিয়েছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে কেউ ভুল ধরতে পারবে না। একটা নুক্তা, একটা জবর, একটা হরফ পরিবর্তন করার ক্ষমতা কেউ রাখে না। কত নগরীকে আমি ধ্বংস করেছি যারা জালিম ছিল, তাদের পরে আমি অন্য জাতিকে স্থাপন করেছি। আল্লাহর আইন হলো অবিশ্বাসী ও জালিম জাতি ধ্বংস হয়, আর নতুন জাতি তাদের জায়গা নেয়। যখন তারা আমার শাস্তি আভাস পেল তখনই তারা পালাতে শুরু করলো। আল্লাহর শাস্তি আসলে পালিয়ে বাঁচার উপায় নেই। কেউ যদি মনে করে আল্লাহ থেকে রেহাই পাবে, তার ক্ষমতা দিয়ে সে রেহাই পাবে, তাহলে সে ভুলের মধ্যে আছে, ভ্রান্তের মধ্যে আছে। পালিও না, ফিরে যাও তোমাদের বিলাসিতা ও গৃহে, যাতে তোমাদেরকে প্রশ্ন করা হয়। এখানে তাদেরকে উপহাস করে বলা হলো, যেখানে আনন্দ ছিলে সেখানে ফিরে যাও, আজ উত্তর দাও। এইভাবেই আচ্ছা, তারা বলল, হয় দুর্ভোগ, আমরা তো জালেম ছিলাম। ব্যাখ্যা হলো এখানে, কিন্তু তখন অনুতাপের কোনো উপকার হবে না। মানুষ শেষ সময় যদি তওবা করে, অর্থাৎ মৃত্যুর সময় যদি তওবা করে, তাহলে তার তওবা কবুল হবে না। বুঝমা থাকা অবস্থায় তার তওবা করতে হবে। যেমন ফেরাউন কালেমা পড়েছিল বা আল্লাহকে স্বীকার করেছিল কখন? যখন সে মৃত্যু সজ্জায় ছিল। সুতরাং মৃত্যুর আগ মৃত্যু আসার আগেই আমাদের নিজের আমলকে ঠিক করতে হবে, সংশোধন হতে হবে। এভাবেই তাদের আর্তনাদ চলতে থাকলো, যতক্ষণ না আমি তাদেরকে ফসলের মতো কেটে নিভে যাওয়ার আগুনের মতো নিস্তেজ করে দিলাম। আল্লাহ শাস্তি জাতিকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়। আমি আসমান ও জমিন এবং তাদের মাঝের জিনিসগুলো খেলার ছলে সৃষ্টি করেনি। সৃষ্টি জগৎ অর্থহীন নয়, এর উদ্দেশ্য আছে আল্লাহকে চেনা আর ইবাদত করা। আল্লাহ তাআলার উদ্দেশ্য একটাই,
উদ্দেশ্য হলো কি, যে আল্লাহ তাআলাকে চিনা এবং ইবাদত করা, এই দুটা কাজ। যদি আমি খেলতামাশা করতে চাইতাম, তবে আমি নিজের কাছ থেকে তা করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আল্লাহ কখনো খেলার ছলে কিছু করেন না, সব কিছু গুরুত্ব এবং উদ্দেশ্য রয়েছে। বরং আমি তাকে সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, তখন সত্য মিথ্যার সত্য মিথ্যার মাথা ভেঙে দেয় এবং মিথ্যা ধ্বংস হয়ে যায়। এই আয়াতের ব্যাখ্যা হলো, আল্লাহর হক সর্বদা বাতিলকে ধ্বংস করে, মিথ্যা যতই শক্তিশালী হোক শেষ পর্যন্ত টিকে থাকে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তারই। আসমান ও জমিনে যা কিছু আছে সব তারই। আর যারা তার কাছে আছে, মানে ফেরেশতারা, অহংকার করে না, ক্লান্তও হয় না। আল্লাহ সব সৃষ্টি তার দাস। ফেরেশতারা সর্বদা আনুগত্য করে। তারা দিন রাত তার পবিত্রতা ঘোষণা করে, একটুও বিরতি নেয় না। ফেরেশতারা অবিরাম আল্লাহর তাসবিহ তাসবিহ করে। তারা ক্লান্ত হয় না, গাফেল হয় না। এখানে আমরা দেখলাম যে পূর্ববর্তী জাতি ধ্বংসের দৃষ্টান্ত। দুনিয়া খেলাধুলা নয়, বরং পরীক্ষা। সত্য সবসময় মিথ্যার উপর জয়লাভ করে। জেনারেলরা সর্বদা, সরি, ফেরেশতারা সর্বদা আল্লাহর ইবাদতে নিয়োজিত। এখানে মানুষ শুধু অকৃতজ্ঞ, আর সকল প্রাণী আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করেন। একমাত্র মানুষ জাতি সে পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না। এই জন্য সর্বদা আমাদের আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, আল্লাহর নিয়ামত, হাজারো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছেন, সর্বদা আল্লাহ তাআলারই শুকর গুজার করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা থেকে অল্প কিছু আলোচনা করলাম এবং শুনলাম, এর উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রতিদিনের যে প্রতিদিনের প্রোগ্রামের ন্যায় আজকেও আমাদের সকালের সেশন, অন্যান্য যে কাজ এগুলো শেষ করে আমরা কোরআনের শিক্ষা গ্রহণ করলাম। এ ব্যাপারে যদি কারো কোনো স্ট্রাইকিং পয়েন্ট থাকে অনুরোধ করবো একটু বলার জন্য। আচ্ছা, কেউ কোনো কথা বলতেছেন না, তাহলে আমরা কন্টিনিউ করি। আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা, যেহেতু কি বলে, অন্টারপ্রেনার মর্নিং হিসেবে আমরা এটা ধরেছি, অতএব আমরা আজকে ক্যাশ ফ্লো, আমাদের বিজনেসের একটা ক্যাশ ফ্লো তৈরি করব, এটা চেয়েছিলাম। ইনশাল্লাহ সেটাই করব। তো আমি একটু স্ক্রিনে যাব। আচ্ছা, আমি, যেহেতু ক্যাশ ফ্লোর জন্য মাস্ট বি আমাদের দরকার এক্সেল শিটের একটু ফান্ডামেন্টাল জানা। এক্সেল শিটটা অবশ্যই জানতে হবে। তো এক্সেল শিটটা সারা কি সবাই জানেন? এর মধ্যে জানেন না এমন কেউ আছেন যে এক্সেল শিটে একেবারে অল্প জানলেই হবে, মানে খুব বেশি জানতে হবে এরকম, যে জানেন না এরকম কেউ আছে কিনা? তাহলে আমি হয়তো কন্টিনিউ করবো, নতুবা আমি বুঝাই দেবো, কিছু ফর্মুলা আছে সেগুলা। এক্সেল শিট সম্পর্কে একেবারেই জানেন না এমন কেউ আছেন কিনা, প্লিজ জানাবেন, সাড়া দিবেন। আর যদি না থাকে তাহলে কন্টিনিউ করুন। সবাই জানেন তাহলে? আলহামদুলিল্লাহ। জি জানি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা, যারা জানেন না তারা তো জেনে নেবে না, যারা জানেন আলহামদুলিল্লাহ। এখন বিষয় হলো, এখানে কিছু, আমাদের যেহেতু এখানে হিসাবের ব্যাপার, তো হিসাবের জন্য অবশ্যই আমাদের যোগ বিয়োগ কিভাবে এক্সেল শিটে যে ফর্মুলাটা ইউজ করা হয়,
সেই সম্পর্কে কি একটু অভিজ্ঞতা আছে সবার? জি মোটামুটি আমার পারি আছে। ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এদিকে আর আগাচ্ছি না। এখন বিষয়টা হলো, প্রথম আমরা যেটা দেখবো সেটা হলো এখানে সাবজেক্ট দিয়ে দিব। আর এই জায়গাটায় আমাদের থাকবে হচ্ছে এই এই দুই তিনটা ঘর আমরা এমনিতেই খালি রাখবো, বিভিন্ন পারপাসে এটা আমাদের লেগে যাবে। আমরা যখন এক্সেল শিট তৈরি করবো, অর্থাৎ একটা ক্যাশ ফ্লো রেডি করব, তখন এরকম ABCD দিয়ে এই তিনটা গ্যাপ আমরা রাখবো। রাখার পরে তারপরে শুরু করব যে 1 জানুয়ারি দেব, 1 জানুয়ারি 2000, বা যে যে মাস থেকে করতে চান সে সে মাস থেকে করলেন। এটা টেনে নিয়ে আমি এই জায়গাটায় দিব। দেওয়ার পরে এই জানুয়ারির জায়গায় আমি জাস্ট 2 দিয়ে দেবো, আর এই পাশে দেবো 1, তাহলে 1 ফেব্রুয়ারি হয়ে যাবে। 1 ফেব্রুয়ারি আর জানুয়ারি দুইটা একসাথে নিয়ে যাব। নিয়ে যে এটা আমি টেনে নেব, আমার যতটা প্রয়োজন, হয়তো 12 মাস, 1 বছর, 2 বছর, যেটা প্রয়োজন হতে পারে, 2 বছর বেশি, 3 বছর হতে পারে। এটা এভাবে নিয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখেন অটোমেটিকলি আমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই চলে আসে। অটোমেটিকলি এটা আমার কিন্তু, যখন আমি দুইটা করছি, দুইটা ফরম্যাট নিয়ে তারপরে যখন টেনে দিয়েছি, তখন অটোমেটিকলি আমার ডিসেম্বর পর্যন্ত চলে আসে। এটা একটা বিষয়। আর এই কলামটা আমাদের অবশ্যই লাগবে, এই কলামটা আমরা ফ্রিজ করে দিই। ফ্রিজ করতে হলে অবশ্যই এটাই যেতে হবে যে ভিউয়ে, যে আমরা এই কলামটা, এই যে রটা, সরি, এটা আমরা ফ্রিজ করে দিই। কারণ ফ্রিজ করতে যখন আমাদের হিসাব করতে হবে, তখন এরকম আমাদের এটা ফ্রিজ থাকতে হবে। আচ্ছা, ফ্রিজ থাকতে হবে। আর এই পাশে আমাদের যে পারপাসে খরচ হবে সেইগুলো আমরা লিখব, যেমন ওয়েবসাইট, স্টুডিও সেট আপ, কন্টেন্ট সলিউশন, অফিস রেন্ট, এমপ্লয়ি, ভাইকেল, তারপরে ইনগ্রিডিয়েন্টস, আদার কস্ট, দেন তারপরে টোটাল কস্ট। এই টোটাল এই সব যখন আমার হবে, এই এখানে যখন ফিগার আমার একটা একটা করে বসবো, যেমন ওয়েবসাইট এরকম হতে পারে যা হয়তো বা আমার এটা 30,000 টাকা নেবে, তো এখানে দিলাম। তারপরে স্টুডিও সেট আপ হতে পারে আমার 30,000 খরচ হলো, এটা যার যার উপরে ডিপেন্ড করবে। তারপর কন্টেন্ট সলিউশন হতে পারে আমি 20,000 টাকা খরচ করলাম। তারপরে এমপ্লয়ার, ওই সময় যদি আমি এমপ্লয়ার নিই, ওই সময় মানে প্রথম যখন আমি একটা বিজনেস শুরু করছি, তখন অ্যাকচুয়ালি আমার এমপ্লয়ার আছে কিনা। কারণ আমরা যখন অনলাইনে বিজনেস শুরু করি প্রথম, তখন অবশ্যই আমরা এমপ্লয়ার থাকেন খুব বেশি, ঘর থেকেই শুরু হয় যখন আমরা ছোট স্কেলে একটা বিজনেস শুরু করি। কিন্তু যারা আর একটু বিগ স্কেলে করে, তাদের এমপ্লয় নিয়েই শুরু করে। তো এই সময় আমার থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আমি ধরেই নিলাম এই সময় আমার নাই। ভাইকেলের বিভিন্ন পারপাসে আমার যাতায়াত, বিভিন্ন বিষয়ে আমার খরচ হতে পারে, সেক্ষেত্রে আমি 10,000 ধরলাম। তারপরে ইনগ্রিডিয়েন্টস এইভাবে যোগ করে করে এখানে এসে আমার টোটাল কস্ট হয়ে যাবে। আমি আরেকটু সুন্দর করার জন্য আমার আগে একটা রেডি করা আছে, সেইটাই চলে যায়, তারা আরো সুন্দর করে আপনাদের বুঝাইতে পারবো। এটা আমার একেবারে এইটা নিয়ে আসলাম, এই কারণ হচ্ছে আমার একটা বিজনেসের একেবারে এই ক্যাশ ফ্লোটা, এটা রেডি করা একটা ক্যাশ ফ্লো, এটা সহজ হবে যে আমরা কিভাবে এটা আমি আমি করেছি। অ্যাকচুয়ালি আমরা যারা বিজনেস করি, যারা শুরু করতেছি বা করতে চাই, যারা শুরু করেছি, তারাও অনেক ক্ষেত্রে আমরা বিজনেসের ক্যাশ ফ্লোটা অনেক ক্ষেত্রেই মেনটেন করি না, একেবারে ছোট যে যারা আমরা শুরু করি। কারণ কি, ক্যাশ ফ্লো সম্পর্কে খুবই কম লোকে অবগত আছে। ক্যাশ ফ্লোটা খুব নিডেড একটা জিনিস, কারণ আপনার একেবারে প্রথম দিন থেকে আপনি যে দিন পর্যন্ত আপনি রেডি করেছেন ক্যাশ ফ্লো, ওই দিন পর্যন্ত আপনার কত খরচ হচ্ছে মান্থলি, তারপরে লাস্টে আপনার কতটা প্রফিট হতে পারে, এইটার কিন্তু একটা আগের থেকে আপনি স্কেচ করে ফেলবেন।
এখন আপনি নেমে গেছেন, আমি নেমে গেছি যে আজকে হয়তো ওয়েবসাইট 20,000 টাকাতে নিলাম, অন্যান্য সলিউশন গুলা আমি আরো 1 লাখ টাকা পূর্ণ করলাম, কিন্তু এডিশনাল অনেক চার্জ হয়তো ইমিডিয়েট চলে আসবে। প্রথম মাসে হয়তো আমাদের সেল জেনারেট হলো না, দ্বিতীয় মাসে সেল জেনারেট হলো না, কিন্তু 3 মাসের থেকে তো আমাদের সেল জেনারেট হবে, এরকম একটা প্ল্যান থাকে। তো আমি সব শেষ করলাম, দেন করার পরে দেখা যাচ্ছে আমার আর যেগুলো আমাদের তো ব্রেইনে হঠাৎ করে আসে এবং সেইটা আমরা লিপিবদ্ধ করি, কিন্তু যখন আপনার এরকম একটা স্কেচ করা থাকবে তখন আপনি এই ডে ওয়ানে বসে আপনার 3 বছর 2 বছর পর্যন্ত রেডি করবেন, এইটার আপনার হিসেব এখান থেকে আপনি পেয়ে যাবেন। তখন কি আপনি নামার আগে যখন আপনি হিসেব করতেছেন এবং সুন্দরভাবে এটা অর্গানিক ভাবে, এই সরি, অর্গানাইজ করে করে করতেছেন, খুব সুন্দর করে যখন আপনি করবেন তখন এইটার উপর আপনার একটা ডিপ ডাউন নলেজ তৈরি হয়ে যাবে। এখন আপনি যদি ইন্ডিভিজুয়াল শুরু করে দেন তাহলে এই নলেজটা আপনি আসবে না, মানে কোথা থেকেও আসবে না, মানে কোনোভাবেই আপনি পাবেন না। তো যখন আপনি পাবেন না তখন আপনি কিন্তু ফিগার করতে পারবেন না যে ওই সময় যে আমার কতগুলো এমপ্লয়ার লাগবে এবং ওই সময় কিরকম খরচ আসতে পারে, টাইম, ওই সময়টা দেখা যাচ্ছে এখন একটা প্রোডাক্ট আপনি অ্যাভেলেবল পেয়েছেন কিন্তু এক সময় হয়তো ওই প্রোডাক্টটার কস্ট বেড়ে যাচ্ছে বা আপনি পাচ্ছেন না, এরকম হতে পারে, কিন্তু এই জিনিসটা আগে থেকে আপনি সেট আপ দেয়া। আমরা যদি বলি যে এটা ওই যে ভিজুয়ালাইজেশনের পার্টের মতো, যে আমরা ভিজুয়ালাইজেশন করি না অনেক ক্ষেত্রে, তাই ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আমরা এটা করব তখন দেখা যাচ্ছে একটা বিজনেসের ফান্ডামেন্টাল প্রথম শুরু থেকে আমরা একেবারেই এটা রেডি হয়ে তারপরে নামলাম, আর যখন আমরা এটা করব না তখন হয়তো বা রেডি না, আমি নামতেছি, এখানে যে বিজনেসে হবে না এরকম না, বাট ক্যাশ ফ্লোটা থাকলে আপনি প্রপার হিসাবের মধ্যে আপনার সবকিছু থাকবে। এই ক্ষেত্রে আপনার কি কি লাগবে সেই ব্যাপারটা আপনি তো রেডি করতেই পাচ্ছেন। তো এখানে আমি আমি যেটা করেছিলাম যে আমার ওয়েবসাইট 25,000। তো এপ্রিল বা মে, আমি মার্চে শুরু করছি, এপ্রিল বা মে এই 2 মাসে আমার আর ওয়েবসাইটের কোনো খরচ নাই। তারপরে কি জুন মাসের থেকে আমার একটা হোস্টিং ব্যয় ওখানে ধরে নিয়ে আসছি। তো প্রত্যেক মান্থলি আমার 2,000 টাকা হোস্টিং এর একটা খরচ যাবে। আসলে আমরা যারা ওয়েবসাইট নিই একবার ছোট স্কেলে যারা শুরু করি তারাও কিন্তু হোস্টিং এর ক্ষেত্রে অনেক সময় আমরা শেয়ার সার্ভার ইউজ করি, আবার অনেকে ক্লাউড সার্ভার ইউজ করে। ক্লাউড সার্ভার যদি আমি ইউজ করি অ্যাটলিস্ট 2,000 টাকার নিচে হবে না, আর শেয়ার সার্ভার যারা ইউজ করি তারা হয়তো বা আরো কমে পাবেন, এমন হয়তো বা বছর জুড়ে বা 6 মাস জুড়ে 2,000 টাকা হয়ে যায়। তো এখানে পার্থক্য কি? পার্থক্য হলো ক্লাউড সার্ভার হচ্ছে আপনার ডেডিকেটেড একটা সার্ভার। যখন আমরা ডেডিকেটেড সার্ভার ইউজ করি তখন আমার আমার যে ওয়েবসাইটটা সেটার কোনো স্লো হওয়ার সম্ভাবনা কম থাকে, সেটা স্পেশালি ডেডিকেটেড আমার জন্য। আর যেইটা যে সার্ভারটা আমরা ইউজ করব যে ক্লাউড শেয়ার সার্ভার, তো এই শেয়ার সার্ভার হবে কি বিভিন্ন একটা কানেকশন থেকে বিভিন্ন লোকের কানেকশন দেওয়া হয়। তখন আমার যখন একটা অর্ডার ক্রিয়েট হবে বা আমার যখন একজন মানুষ আমার ওয়েবসাইটে ঢুকবে, ভিজিট করবে, তখন কিন্তু এটা ঘুরতে থাকবে। আমাদের আলোচনাটা একটু ডিটেলস করেই বলতেছি, যেহেতু আমরা এটা নিয়ে অবশ্যই যে প্ল্যান রয়েছে, সবাই এরকম একটা একদিন না একদিন করতে হবে, আমরা যারা বিজনেস পারপাসে নামতে চাচ্ছি। যখন আমার ক্লাউড সার্ভার নিব তখন আমাদের জন্য ওইটার স্পিড ভালো থাকবে, আর যখন শেয়ার সার্ভার নেব তখন আমাদের স্পিড কম থাকবে, এটা তো আমরা জানি। যেমন যদি উদাহরণ দিই তাহলে দেখবেন যে আমরা ওয়াইফাই ইউজ করি না, আমাদের ওয়াইফাই কিন্তু অধিকাংশ হচ্ছে শেয়ার সার্ভার। এইটা হয় কি, যখন পিক এবং অফ পিক টাইম থাকে, তো পিক টাইমে যখন দেখবেন সন্ধ্যার পরে ওইটা আর স্পিড দেয় না, বাট 12টার পরে আবার স্পিড হয়, কারণটাই ওইটা ডেডিকেটেড না বিধায় আপনার জন্য রেডি না, ওইটা একসাথে ইউজ করতেছে একটা নির্দিষ্ট পরিমাণ, ওরা একটা স্পিড নিয়েছে এবং এই স্পিডটা ওইটা ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো একজন যখন ব্যবহার করছে তখন হয়তো স্পিডটা বেশি পাচ্ছে, যখন 10 জন ব্যবহার করছে তো ওই স্পিডটা তো স্লো হওয়া স্বাভাবিক। তো আপনার আমার যখন দেখবেন যে 2,000 টাকা পুরো মাস জুড়ে আমার ডোমিন পাচ্ছি, বছর জুড়ে আমার সার্ভার পাচ্ছি, তখন দেখবেন যে এই জায়গাটাই সেটা মানে শেয়ারে ওই সার্ভারটা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের স্পিড কম পাওয়া স্বাভাবিক। এখন আমাদের যখন একটা অর্ডার ক্রিয়েট হবে, যখন আমাদের ওয়েবসাইটে যাবে তখন অটোমেটিকলি সেটা স্লো দিবে, কারণ একই সাথে অনেকগুলা লোক এখানে ইউজ করতেছে। কিন্তু যখন আপনি ডেডিকেটেড সার্ভার ইউজ করবেন তখন হবে কি ওয়ানলি আপনার আমার জন্য, ওইটা একটা নির্দিষ্ট পরিমাণ স্পিড আমার জন্য বাধ্য, মানে বাজেট করা আছে, এবং ওই অনুযায়ী যখন কোনো কাস্টমার আমার এখানে হিট করতেছে তখন কিন্তু সে ফুল স্পিডটা পাচ্ছে। তো যখন আমরা বিজনেস করি তখন কিন্তু এইটা একটা বড় ব্যাপার।
একটু এদিক ওদিক 2-5 সেকেন্ড হইলেই আমাদের মাইন্ড কিন্তু চেঞ্জ হয়ে যায়। হঠাৎ আমরা হয়তো এই ঘুরছে বা সামনে আগাচ্ছে না। এর কারণে হয়তো আপনার স্ক্রল করা বাদ দিয়ে ওইটা স্কিপ করে অন্যদিকে চলে যায় যারা কাস্টমার। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই দিক থেকে বিবেচনা করতে হবে যে আমি ক্লাউড সার্ভার নিবো না শেয়ার সার্ভার নিবো। তো শেয়ার সার্ভারটা একেবারেই একটু কম দামেই পাওয়া যায় এবং ক্লাউড গুলো একটু বেশি। তো আমি ধরে নিয়েছি এখানে আমার ক্লাউড সার্ভার নিয়েছি। তো মান্থলি একেবারেই কারণ আমার ওই ক্লাউড সার্ভার লিমিট আছে। মানে হাই রেঞ্জের আছে, লো রেঞ্জেরও আছে। যেটা যার নিডেড সে সেইভাবে নিবে। তো আমার মান্থলি ৳২,০০০ এখানে খরচ। দেন তারপরে এই ৳২,০০০ আমি হয়তো ৪ মাস কন্টিনিউ করলাম। আমার ৳২,০০০ আমার সেল এই সময় কম আছে। অর্থাৎ এই সময় যদি আমি সেলের দিকে একটু যাই, তাহলে আমি যেটা করেছি যে ১৫০ সেল আমার জুলাই মাস থেকে শুরু হচ্ছে। দেন তারপরে অক্টোবর পর্যন্ত ৩০০। যখন অক্টোবর পর্যন্ত ৩০০ হয়েছে, তখন অটোমেটিক্যালি এইটার আমার সার্ভার অক্টোবর পর্যন্ত ঠিক আছে। বাট নভেম্বরে যেয়ে আমি এইটা সার্ভারের স্পিডটা বাড়ায় দিয়েছি। তখন আমার এখানে কস্টটা আরো ৳১,০০০ অ্যাডিশনাল চার্জ আমি ওর সাথে এড করেছি। দেন তারপরে স্পিডটা আমরা আরো বেশি পেয়েছি। কারণ কি আমার এইদিকে এই দেখেন যে এখানে আমার ৩০০ পর্যন্ত আমার প্রোডাক্ট সেল হচ্ছে। এই জায়গাটায় যেয়ে ৫৪০ হয়েছে। আমার এই অটোমেটিক্যালি আমার বাড়ানোর প্ল্যান নিতে হবে। না হলে আমার স্লো কাজ করবে। তো যখন আমার এখানে বেশি লোক আসতেছে তখন আমার সার্ভারের স্পিডটাও বাড়ায় নিতে হবে। এই একটা বিষয়। তো এই মাসে যেয়ে দেখেন যে আমি ৳৩,০০০ করে বাড়ায় দিয়েছি। এই বাড়ায় দিয়ে এইটা একেবারে নভেম্বর পর্যন্ত নিয়ে গেছি। এটা এই যে ২৫ সালের নভেম্বর পর্যন্ত। আর এটা ২৪ সালের আমি রেডি করেছি। এবার দেখেন স্টুডিও সেটআপ হতে পারে যে আমার ১ম ২-৩ মাস আমার কোনো স্টুডিও দরকার নেই। আমি বাসায় থেকেই করতেছি। যেকোনো বিজনেস আমরা যখন শুরু করি তখন দেখা যায় যে অল্প সংখ্যক প্ল্যান নিয়েই আমরা আগাই। তো স্টুডিও সেটআপ এর আমার কোনো দরকার নাই। দেন প্যাকেজিং আ যে ব্যাপারটা আসে প্যাকেজিংটা আমার কোনো দরকার নাই আপাত মুহূর্তে। এই যে মার্চ, এপ্রিল, মে এখানে কিন্তু আমি প্যাকেজিং কোনো খরচ রাখি নাই। তারপরে আমার যে প্রোডাক্ট ছিল সেই ধাঁচে করেছি তো এগুলো আমার এই ইসের জন্য লেখা যে এইটা বোতল প্লাস্টিক ছিল। তো সেইটার দেখা যাচ্ছে এই পর্যন্ত আমার কোনো খরচ নাই। আমি যেহেতু এখনো ইনগ্রিডিয়েন্টস যোগ করি নাই ওইটা আমার নিয়ে আসার দরকার নাই। তখন কি আমি যখন একেবারেই টোটাল কস্ট এ গেলাম যে আমার ১ম মাসে আমি ওয়েবসাইট নিয়েছি। ওয়েবসাইটটা আমার ৳২৫,০০০ হয়েছে। তো এই মাসের কোনো প্রফিট নাই। এটা একেবারেই আম কি বলে? যেহেতু প্রফিট নাই, তো এই মাসে তো আমার মাইনাসেই থাকবে স্বাভাবিক। এটা আমার মাইনাসেই থাকবে। এখানে কোনো প্রফিট নাই, কোনো ইয়েও নাই। 0 তেই থাকবে। তো এরপরে দেখা যাচ্ছে আমি আমার অন্যান্য যে জিনিসগুলা যেমন একেকজন যে বিজনেস করতেছে তার উপর ডিপেন্ড করবে যে এই জিনিসগুলা কি জিনিস হবে এডিশনাল যে জিনিসগুলা। তারপর প্যাকেজিং এর ক্ষেত্রে প্যাকেজিং এর বিষয়, স্কচ টেপ, অন্যান্য যে কার্টন সবগুলাই কিন্তু আমার লাগবেই। এবং যখন আমি ইউনিকনেস নিয়ে আসবো তখন এইগুলার উপরে ভ্যারি করবে যে আপনার বিজনেস অনেকটা কিভাবে আপনি মানুষকে দিচ্ছেন। এমন হতে পারে যে আপনি শুধু একটা বোতল পাঠায় দিলেন। সে উদাহরণ দিলাম যে আপনি যেকোনো একটা আইটেম নিয়ে নেমেছেন। তো আপনি ওইটার কোনো কারিকুলাম নিয়ে আসলেন না বা কোনো অন্য কোনো এক্সট্রা কোনো কিছু খরচ করতে চাচ্ছেন না। একটা কার্টন তৈরি করতে চাচ্ছেন না। আরো সুন্দর করতে চাচ্ছেন না, ইউনিক করতে চাচ্ছেন না। তাহলে কি ওইটা আমি এমনিতেই সেল দিয়ে দিলাম। এটাও পসিবল। আবার যখন আপনি ইউনিকনেস নিয়ে আসবেন তখন কিন্তু কম্পিটিটর থেকে অবশ্যই আপনি ইনোভেশন এর পার্টটা আপনার বেশি থাকবে। আপনার স্কিলটা অবশ্যই এদিকে বেশি থাকবে। যখন এই জিনিসটা নিয়ে আসবো তখন অটোমেটিক্যালি আমার এটা ওই জায়গাটায় তাদের থেকে অবশ্যই এগিয়ে থাকবে। সেইটা আমাদের বুঝতে হবে। সেই অনুযায়ী আমার খরচের এটা আসবে। আসলে আমি এপ্রিল, মে এই ২ মাস ফ্রি, টোটালি ফ্রি অন্যান্য কোনো খরচ নাই। এবার দেখেন যে জুন মাসে যেয়ে আমি এখানে কি প্যাকেজিং হট গানের একটা যেহেতু প্যাকেজিং করতে হলে একটা হট গান লাগে সেটা আমি এড করে ফেলেছি। দেন তারপর আমার যে বোতলটা লাগে প্লাস্টিকের সেটা আমি ৳১৫,০০০ এখানে এড করে ফেলেছি। দেন লেভেলিং ৳৩,০০০ আমার এড করা হয়েছে। তারপরে বোতল কার্টন পারপাস আমার ৳৭,০০০ ব্যয় হয়েছে। ওই সময় মানে ওইটা কিন্তু
একটা নির্দিষ্ট টাইমে, অর্থাৎ 2-6 মাস, 2-3 মাস পর্যন্ত হতে পারে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এটা একটা সবার সাথে মিলবে এরকম না। তারপরে লেবেলিং পলিথিন, তারপরে লেবেলিং স্কচ টেপ, তারপরে উডেন কম্বো ফ্রি। প্রত্যেকটা অর্ডারের সাথে একটা করে চিরুনি ফ্রি থাকবে। তো এই কারণে আমি 10,000 টাকা চিরুনি কিনেছি উডেন। তারপরে ইনগ্রিডিয়েন্টস এর যে দেখা যাচ্ছে আমি প্রথম মাসে এটা 20,000 টাকা নিয়ে এসেছি, দেন তারপর আবার অ্যাড অ্যাড হচ্ছে। তারপরে ইনগ্রিডিয়েন্টস যে মিক্সার পট ছিল সেটা ছিল 2,000 টাকা, আদার কস্ট 10,000 টাকা। এখানে আদার কস্ট হতে পারে যে আপনার এডিশনাল কস্ট গুলা আমি টোটাল করেছি, এখানে বিভিন্ন পারপাসে কস্ট যে খরচগুলো আপনার আসবে এই কস্টটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, যে যে খরচগুলো আসবে। দেন তারপরে আমার এই পর্যন্ত কোনো খরচ নাই। এরপরে আমার আসলো ভাইকেল। আমি অফিস রেন্ট এখনো পর্যন্ত নিই নাই, অথবা অফিস রেন্ট এখানে রাখি নাই। তো ভাইকেলস এর ক্ষেত্রে যদি ভাইকেল এইটা আমার যাতায়াত বা বিভিন্ন যে আমার প্রোডাক্ট গুলো আসছে এইটার যে খরচ হয়েছে এটা আমি এখানে অ্যাড করেছি। Then তারপরে টোটাল আমি এই জায়গাটা হিসাব করলাম আমার কত হইলো। এখন টোটালটা কিভাবে করব? টোটালটা যদি আপনাদের এখানে দেখাই তাহলে এখানে আমি একটা ইকুয়াল টু দেব, দেন তারপরে লিখবো সাম। তারপরে ব্র্যাকেট দিতে হবে, দেন তারপরে যেগুলো আমি অ্যাড করতে চাচ্ছি সেই ইসে রতে আমি একটা করে ক্লিক করব যে এইটা এখান এইগুলো আমি অ্যাড করতে চেয়েছি। অর্থাৎ আমি এই জায়গাটায় যদি আসি আমি দেখাই, এটা বাদ দিলাম। এই সাম দেওয়ার পরে এটার সূত্রটা হচ্ছে ইকুয়াল টু দিয়ে সাম দেব, দেন তারপরে একটা ব্র্যাকেট দিয়ে তারপরে প্রথম যে প্রথম যে কলামটা একটা হিট করব, এবং লাস্ট যে কলামটা সেই কলামে একটা হিট করব। দেন তারপরে আমি ব্র্যাকেট কেটে দিয়ে এটা হিট করলে আমার রেজাল্টটা চলে আসবে। আমি একটু দেখাই আপনাদের। এইটা হচ্ছে আমি এখানে যদি আসি প্রথমে ইকুয়াল টু দিয়ে দেখেন এইটার আমার যে এই যে সব যোগ একসাথে চলে আসছে। এখানে দেখেন এই সব যোগ একসাথে চলে আসে, তার মানে এই যে 20, দেখেন এইটা দিয়ে এই যে 2,000, সরি 20 না 2,000, এবং লাস্টের এই 2,000 এখানে একটু এই 2,000 আর লাস্টে এই 2,000, এই যে এখানে বোঝাই যে এই জায়গাটায় আমি টোটাল কস্ট করব, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে ব্র্যাকেট দিলাম, দেন তারপরে আমি এটা নিয়ে আসলাম। তারপরে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি এইটা এই কলামটা অ্যাড করতে হবে, আমরা ওইটা করেছিলাম জি ওই জি সময়। থ্যাংক জি ইউ, জি থ্যাংক ইউ। আচ্ছা এটা আমরা হয়তো বুঝেছি। এখন এই জায়গাটায় দেখেন যে আমরা এখানে মনে করেন যে আমার এই পর্যন্ত আমার কোনো কোনো খরচ নাই, বাড়তি কোনো কিছু দরকার নাই।
বা এই পর্যন্ত আমি কোনো কিছু নিয়ে আসলাম না, এখানে যে আমার আবারও ফিগার চেঞ্জ হলো, আমার কন্টেন্ট খরচ বা এটা যে 3,000 আছে আমি 5,000-এ নিয়ে আসলাম, তারপরে এখানে 2,000 নিয়ে আসলাম, সরি 2,000 নিয়ে আসলাম। তারপরে এখানে আমার খরচ কিন্তু এখানে বাড়ছে, মানে আগের ফিগারের চাইতে ফিগার কম কম হবে না, বাড়বেই, কারণ যেহেতু আমার এটা বাড়বে, আমার সেল টেল বাড়বে, আমার আমার সাইজ বাড়বে, সব মিলাইয়ে আমার কিন্তু বাড়বে, কমবে না। তো আমি এখান থেকে যখন এরকম টেনে নিয়ে আসবো, তখন কিন্তু এই যে অটোমেটিকলি এইগুলা যোগ হয়ে যাবে, আমার নতুন করে কিছু করা লাগবে না, আমার যত খরচ এইসব ঘরে যা বসাবো অটোমেটিকলি এখানে কিন্তু চলে আসবে, হিট করলেই চলে আসবে, মানে যেটাই বসাই না কেন এটা হচ্ছে আমাদের উম, এই যে অঙ্ক যেটাই বসাই এইভাবে এই ঘরগুলা যেভাবে আমি ফ্লাপ করব, মানে যেরকম আমি লিখবো আমার কিন্তু ধরে 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 যোগ করতে হবে, ব্যাপারটা এরকম না। আসলে যারা আমরা জানি তাদের জন্য এটা একটু সহজ, কিন্তু আমরা যারা জানি না তাদের জন্য আরেকবার দেখলে বা আবার ইউটিউব দেখলে আপনি আরো সুন্দর করে করতে পারেন। তা আমি আমার ওই পেজে চলে আসি, Then তারপরে আমি এখানে এই মাস পর্যন্ত অর্থাৎ 25,000 টাকা যেহেতু আমার ওয়েবসাইট বিল্ড হয়েছিল, দেন এই টোটাল খরচ আসলে আমার 97,000 টাকা। এখন ক্যাশ ফ্লোতে দেখা যাচ্ছে যে আমার 97,000 টাকা আসলে এরপরে আমার সেল, এই মুহূর্তে কোনো সেল নাই। তো আমার এখানে দেখা যাচ্ছে কি যে নেট প্রফিট কিছুই নাই, এখানে মাইনাসে আছে, 10,000 আমার মাইনাসে আছে। তখন এই যে 97 আর এই 10 একসাথে যোগ করে আমার এখানে হয়েছে 1,07,000 টাকা, এটা কিন্তু এখন পর্যন্ত মাইনাস। আমার টোটাল এই মাস পর্যন্ত যে খরচটা হয়েছে, এই যে মান্থলি কোনো সেলস নাই, তারপরে গ্রোস প্রফিট নাই, তারপরে মেটা মেটা যেহেতু আমি অ্যাড দেওয়া শুরু করিনি সেখানে আমার অ্যাড খরচ নাই, আদার কস্ট আর কোনো কিছু নাই, এখানে আমি কিছুই রাখিনি। এই যে 10,000 টাকা আমার টোটাল হয়েছে কিসে, এই 10,000 হয়েছে আমার, হয়তো বা আমি মেটা অ্যাডে রেখেছি প্রথমবার। এখন আমার প্রথমবার কিন্তু আমার সেল হবে এটা আমি ধরে নিব না, কারণ 2-1 মাস আমার আমার কিছুদিন হয়তো সময় লাগতেই পারে স্বাভাবিক। তো আমি আসলে এটা আমার মতো ডিজাইন করেছিলাম যে আমি হয়তো এমন হতে পারে তখন বুস্টিং করতেছি, তখন আমি প্রপার ওয়েতে অ্যাড করিনি, জাস্ট আমার ব্র্যান্ডিং এর জন্য আমি খরচ করতে, তখন আমার এই যে খরচটা আমি দিলাম, দেওয়ার পরে এটা আমার কিন্তু মাইনাস, মানে এটা আমার প্রফিট থেকে আসেনি, নেট প্রফিট থেকে এটা আমার মাইনাস হবে না, যেহেতু আমার আমার যে ব্যালেন্স এই ব্যালেন্স থেকেই যাবে। তো ব্যালেন্স থেকে 97,000 টাকা টোটাল খরচ হইলো, দেন তারপরে এই 10,000 টাকা আমার অ্যাড হয়ে গেল, এডিশনাল যে আমি মেটার জন্য যে খরচ দিয়েছি এটা অ্যাড হয়ে যায় আমার 1,07,000 টাকা এই জায়গাটা যোগ হলো, মানে আমার ক্যাশ ফ্লোতে এখন দাঁড়াইলো 1,60,000, সরি 7,000 টাকা আমার লস, প্রজেক্ট লস এই পর্যন্ত। দেন তারপরের মাসে দেখা যাচ্ছে যে আমার এখানে যদি আমি সেল জেনারেটের দিকে যাই, যে প্রতিদিন আমার একটা করে সেল হয়েছে, সরি 5টা করে সেল হয়েছে। তো 5টা করে সেল হইলে প্রতিদিন হইলে আমার 30 দিনে 150টা সেল হয়েছে। সেল যখন আমার 150টা হয়েছে, আমার প্রত্যেক ইউনিট 200 টাকা করে, তো 200 টাকা করে প্রত্যেক ইউনিট হইলে আমার হয়েছে কত, 30,000 টাকা। Then তারপরে মেটা অ্যাড খরচ আমার বেড়ে গেছে, 12,000 টাকা আমার বেড়ে গেছে। তারপরে আদার কস্ট আমার আগে ছিল না, এখন 3,000 টাকা বিভিন্ন পারপাসে আর একটু কস্ট, এখানে এডিশনাল কস্ট চলে আসছে। তো এখানে আমি 3,000 ধরেছি, মানে এটা ধরে রাখতে হবে আমাদের যে খরচগুলো আসবে। তো এইটা আসলে বিভিন্ন আসতে পারে, ইস্যুতে আসতে পারে, যেমন আমি কাউকে দিয়ে অ্যাড করাই নিচ্ছি, সেখানে ডলার রেটের ব্যাপারটা বা থাকতে পারে, এটা আমি ধরে নিয়েছি, বাট এডিশনাল বিষয়টা আমার এখানে যোগ করেই কাজ করতে হবে। তো তখন দেখা যাচ্ছে আমার টোটাল খরচ আসছে এই মাসে, মান্থলি সেল হয়েছে 150 ইউনিট, 30,000 টাকা আমার সেল জেনারেট হয়েছে। দেন মেটা অ্যাডে আমার 12,000 টাকা গেছে, আরো 3,000 টাকা এডিশনাল আমি করেছি, তো হয়েছে কত, 15,000 টাকা। তো 15,000 টাকা, 15,000 টাকা যদি আমি এখানে মাইনাস করি, তাহলে 15,000 টাকা আমি যদি 30,000 টাকাতে মাইনাস করি, এখানে মনে হয় আমার ভুল আছে না, আর এইটা 15 আর 24, এখানে 24 আসলো এই কারণে আমার এই মাসে খরচ হয়েছে, আমি এডিশনাল এই 2,000 টাকা, যেহেতু ওয়েবসাইটে আমার হোস্টিং বাবদ 2,000 টাকা প্রত্যেক মাসে যাচ্ছে, 10,000 টাকা আমার
20,000 টাকা গত মাসে আমি ইনগ্রিডিয়েন্টস নিয়ে এসেছিলাম, এখন আবার ইনগ্রিডিয়েন্টস আমার বাড়াতে হয়েছে। যখন বাড়াতে হয়েছে তখন আরো 10,000 টাকা আমি অ্যাড করেছি। তারপরে আদার যেটা সেই আগের খরচটাই আছে, তারপরে আমার ভাইকেল আরো 2,000 টাকা, মানে আগের খরচই গত মাসে যা হয়েছে এই মাসেও তাই হয়েছে। টোটালে আমার আসছে এই মাসে খুব একটা বেশি হয় নাই, এই মাসে আমার 24,000 টাকা খরচ আসছে। তো 24,000 টাকা যদি আমি মাইনাস করি আমার প্রফিট থেকে, যেটা আমার সেল জেনারেট হয়েছে, প্রফিট বলবো না, আমার মান্থলি সেল থেকে 24,000 টাকা যখন মাইনাস করতেছি তখন এই মাসেও আমার 9,000 টাকা মাইনাসে আছে। তো 9,000 টাকা যখন আমার মাইনাসে থাকলো, এই মাসটাও আমার মাইনাসে আছে। দেন তারপরের মাসে দেখা যাচ্ছে আমার কোনো কারণে আমাদের এটা হয়, আমি তো ওই সময় হিসাব করছি যে আমি আমি এই 2টা মাস মাইনাস আছে, এমন হতে পারে। আমার ক্ষেত্রে ওইটা আমি করেছিলাম। তো তারপরের মাসে কোনো কারণে আমি সেল দেখাইনি, মানে হয়তো অ্যাডও রান করিনি, কোনো কিছুই করিনি, আমার খরচ কিন্তু এদিকে হয়ে যাচ্ছে। কারণ এই মাসে এটা আমার বোঝার জন্য যে আমার যদি আমি সেল না করি, বা ওই সময়ের থিঙ্কিং ছিল আমার এই মাসে আমার সেল হলো বা অ্যাডে অ্যাডে কোনো ইস্যু বা কোনো সমস্যার কারণে, এটা আসলে সমস্যার জন্য আমি ওটা রেখেছিলাম। যে এই মাসে 2 মাস আমার কোনো সেল নাই, অন্য কোনো খরচ নাই, এদিকের কোনো খরচ নাই, আমি মেটা অ্যাড করি নাই। তো এই এই মাসে কিন্তু আমার এই খরচগুলা কিন্তু থাকবে। এই খরচ থাকবে, দুই 2,000 টাকা তো মান্থলি আমার থাকছেই। তারপরে এই যে আদার কস্ট তো আমার থাকবেই, এটা একেবারেই ওইটার সাথে থাকতেছে। কারণ কি, আমার হয়তো এই আদার কস্ট গুলো কিভাবে নিয়ে এসেছি, যে আমি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যেসব হয় আমার বাইরের, আমি শুধুমাত্র অনলাইনে শুরু করতেছি তাই না, হয়তো অফলাইনেও আমি এটা চেষ্টা করতেছি, বাট এইটা আমি অনলাইনে 2 মাস আমি অফ রাখছি, রেখে অফলাইনেরটা আমার খরচ এটার সাথে যোগ হয়ে যাচ্ছে। অফলাইনে আমার বিজনেস কিন্তু যখন আমরা করতে যাই তখন শুধুমাত্র অনলাইন বেসিসে করি না, আমরা সাথে সাথে অফলাইনও, সেই সময় এর প্ল্যান ছিল আমার, বেশ আগের প্ল্যান। তো তো দিনে দিনে হয়তো প্ল্যান মানুষের চেঞ্জ হয়। তো তখন আমি রেখেছি যে এই 10,000 টাকা আমার প্রত্যেক মাসে খরচ হচ্ছে। Then তারপরে ভাইকালস এটা ঠিকই আছে। তারপরে এই যে টোটাল কস্ট আমার 14,000 টাকা, এই মাসেও আমার 14,000 টাকা লস প্রজেক্ট। দেন তারপরের মাসেও আমার 14,000 টাকা লস। দেন তারপর দেখেন এই তৃতীয় মাস, এখন চতুর্থ মাস, চতুর্থ মাসে এসে, চতুর্থ মাস শেষ করছি, পঞ্চম মাসে এসে আমার এখানেও দেখেন যে আমার ইউনিট, তো আমি আর একটু বুঝে শুনে যখন অ্যাড রান করলাম, অ্যাডের খরচটাও বেড়ে দিচ্ছি। মেটার যে অ্যাডটা আগে ছিল 12,000 টাকা, এখন 20,000 টাকা করেছি, 20,000 টাকা। দেন তারপর আমার 30 ইউনিট ওই সময় বিক্রি, 30 ইউনিট বিক্রি হলে আমার 200 টাকা প্রোডাক্ট প্রাইস। দেন এখানে আমার 24, আমার ইয়ে হইলো কত, আপনার উম, 34,000, 60,000 টাকা যখন আমার বিক্রি হইলো, দেন সেখান থেকে আমি আর যে 20,000 টাকা খরচ করলাম সব মিলায়ে, আমার এখানে মাইনাস করে 34,000 টাকা আমার থাকলো নেট প্রফিটে। যে আমার কিন্তু এটা সেলের উপরে কিন্তু প্রফিট করতেছি, এই খরচটা উপরে, এই খরচটা তো এটা কন্টিনিউয়াসলি আমার চলে যাচ্ছে, বাট এই খরচটা আমার সেলের উপরে হচ্ছে, যে আমার সেল, তারপরে মেটা কস্ট, তারপরে যে আমার প্রফিট, এখান থেকে মাইনাস প্লাস করার পরে আমার কিন্তু দাঁড়াচ্ছে কত, 34,000 টাকা। এই 34,000 টাকা আমার সেলের উপরে, মানে আমার সেল হচ্ছে, এবং ইন্টারনেট খরচ বা অন্যান্য যে ওই ইন্টারনেট, ওইটা তো আমার একেবারে ফিক্সড করা, যেটা আমার ওয়েবসাইটের যে এটা নিয়েছি, হোস্টিংটা নিয়েছি, এটা ফিক্সড করা, কিন্তু মেটা কস্ট তো আমার উপর ডিপেন্ড করছে, এটা আমি বাড়াতেও পারি কমাতেও পারি। এই জন্য এইটার সাথে এটা ফিক্সড না করে এটা আমরা আলাদাভাবে ফিগার আউট করছি, যে এটা আমরা ফিগার করেছি যে এটা আমার এক এক মাসে এক এক ধরনের ফিগার হতে পারে। কারণ এখানে দেখা যাচ্ছে 20,000 টাকা যখন আমি এটা মেটার দিচ্ছি, তারপরে প্রফিট থেকে আমার আসছে এই যে 60,000 টাকা, তো 26,000 টাকায় 60,000 টাকাতে মাইনাস করলে আমার 34,000 টাকা থাকছে। তো এই মাসে আমি সব হিসাব করে দেখা যাচ্ছে আমার 26,000 টাকা এখনো পর্যন্ত, এই মাস পর্যন্ত লস। এরপরে দেন আসবে, এরপরে আসবে যে আমার পরের পরের নভেম্বর, তার মানে ডিসেম্বর, এই 24 সালের নভেম্বর মাসের আমার হিসেব ছিল যে আমার ইউনিট সেল বাড়ছে, 540টা আসছে, এইটা 1 লাখ, 1,08,000 টাকা আমার এটা সেল হয়েছে। কারণ এখানে মেটা কস্ট আরো 2,000 টাকা আমার বাড়ছে এই সময়। কারণ কি, এখানে সেল বাড়লেও আমার ব্র্যান্ডিং কিন্তু হচ্ছে। এই যে গত মাসে ছিল আমার 300, কিন্তু এখন 540, কিন্তু সেই তুলনায় মেটা কস্ট কিন্তু আমার একটু কমে আসছে, কারণ আমার ব্র্যান্ডিং হচ্ছে, আমার পরিচিতি বাড়ছে, তখন আমার সেলও আগের চাইতে একটু বেশি হচ্ছে।
এবং আমরা এটাও জানি যখন আমরা মেটাতে আমরা অ্যাড রান করি তখন কিন্তু ওরা যখন এটা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে দিয়ে দেয়, তখন কিন্তু আমার সেল একটু বেশি হয়, মানে আমার ডলার খরচ কম হয়, আস্তে আস্তে সেল বেশি হয়। কিন্তু এইটা কিন্তু ওই যে ডে ওয়ানে শুরু করবো এরকম না, এটা আস্তে আস্তে হবে, আবার 1 মাসের ভিতর হবে এরকম না। এরকম প্ল্যান নিলে কিন্তু হবে না। এখন দেখবেন যে যারা যে ফেসবুকে আমরা অ্যাড রান করতেছি বা যারা করতেছে তারা কিন্তু সবাই বলতেছে যে এখন পারফরমেন্স ভালো না। এটা সবার ক্ষেত্রেই একই রকম রেজাল্ট আসতেছে, পারফরমেন্স ভালো না। কিন্তু কিছু কিছু বিষয় আছে যে এই পারফরমেন্স তো আসলে মেটার একটা পলিসি, কিন্তু এই পলিসিটা বুঝতে হবে যে কি বলতে চাচ্ছে, যে আমার ওয়েবসাইট নাই, আমার অন্য অন্য ট্রেকিং সার্ভার সাইড ট্রেকিং করা নাই, তো আমার পিক্সেল যখন থাকবে না তখন তো মেটা বুঝতে পারবে না যে আমার কোথায় কোথায় দিতে হবে অ্যাড গুলো। আমি অ্যাড করেছি কিসে, যে অ্যাড করেছি আমি মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে এই অ্যাডটা তো আমার ওইভাবে ইউটিলাইজ হচ্ছে না, হয়তো বা আমি যে আশা করতেছি সেইভাবে আমার ফল দিচ্ছে না। তারপরে আমার কি, আমার একটা পোস্ট লিখেছি সেইটাতে আমি একবার টোটাল, মানে আমি কি বিক্রি করতেছি অনেক ক্ষেত্রে মেটা বুঝতেছেই না যে আমি কি বিক্রি করতেছি। কারণ মেটা তথ্যগুলো নেবে আমার কন্টেন্ট থেকে। তথ্য যদি আমার কন্টেন্টে যথেষ্ট পরিমাণ তথ্য না থাকে, ডাটা যদি না থাকে, তাহলে মেটা তো নিতে পারবে না। এক তথ্য নেবে আমার কন্টেন্ট থেকে, তারপরে আরো তথ্য নেবে আমার পিক্সেল থেকে, আমার অন্য অন্য যে টেকনিক্যাল জায়গা আছে সেখান থেকে ওরা আমার তথ্য নিবে। তো আমরা হচ্ছে মেসেঞ্জারে অ্যাড যখন রান করি তখন এই প্রপার ওরা পায় না। আর যারা পিক্সেল সেট আপ করে বা সার্ভার সাইড থেকে যারা বিভিন্ন ট্রেকিং এর সিগন্যাল গুলো ওরা পায় প্রপারলি, তখন কিন্তু এইদিকে ইস্যুটা, আমার সেল হচ্ছে না, এই ইস্যুটা কমতে থাকে। তখন সেল কিন্তু বাড়তে থাকে অটোমেটিক। তো এখানে যে দেখা যাচ্ছে যে আমার তুলনামূলক মেটা খরচ কম হয়ে আসছে এবং আমার ব্র্যান্ডিং হচ্ছে, তখন কিন্তু আমার প্রফিটটাও অনেক বেশি পাচ্ছি, কারণ আমার এখানে আমার খরচ কমছে, আবার ওই দিক থেকে আমার ব্র্যান্ডিং হচ্ছে, আমার সেলও বাড়ছে, তখন আমার প্রফিটটা বাড়া শুরু করছে। তো এই মাসে এসে দেখেন এতগুলো পর্যন্ত আমার মাইনাসে আছে, 5 মাস পর্যন্ত কিন্তু আমার মাইনাসে আসে। এই জিনিসটা কিন্তু আমরা মনে করি এখানে কিন্তু যারা একেবারে নিউ, এখানে অনেক ভাই আছেন যারা নিউ না, কিন্তু তারা কিন্তু অলরেডি বিজনেস করতেছে। তো যারা একেবারে আমরা নিউ, তাদের কিন্তু প্রথম মাসের থেকে আমরা মনে করি যে সেল জেনারেট করে ফেলবো, কিন্তু এত সহজ না। যে সেল জেনারেট তো আমরা হবে, কিন্তু প্রপার ওয়েতে গেলে তো সময় আমার দিতে হবে। এখন সেল জেনারেট করেও কিন্তু আপনার মাইনাসে থাকতে হবে, কারণ আপনি যে টাকা নিয়ে নেমেছেন প্রথম মাসে, আপনার যদি চিন্তা করেন যে আমার এখানে লাভ চলে আসবে, তাহলে এটা ভুল। কারণ আপনি অনেক এডিশনাল খরচ করে ফেলেছেন অলরেডি। তো এইটা আপনার কাভার করতে মিনিমাম আপনার 3-4 মাস 5 মাস লাগতে পারে। তো আমার সেই সময় বিজনেসের যে ছিল, তখন আমি ভেবেছিলাম যে আমার 3-4 মাস লাগবে, কারণ আমি ওই সময় ওইভাবেই করেছিলাম যে 5 মাস আমার লেগে যাবে সব মিলাই, আমার যে খরচ টরচ আছে সব হিসেব করলে যে আমার প্রফিট দেখা দিবে। কিন্তু এই প্রফিটও কিন্তু আমার প্রফিট না, এই প্রফিট এই মাসের প্রফিট, বা এই যে ব্যাক এন্ডে যে আমার মাইনাসে আসে, এই মাইনাসটা কিন্তু এখনো পর্যন্ত আমি কাটায় উঠতে পারি নাই, এখনো সময় আছে, এটা কাটায় উঠতে সময় লাগবে। তো এই মাসে যে আমার প্রফিট দেখা শুরু করলাম, যে এই মাসের প্রফিট, কিন্তু এই মাসে আমার অন্য অন্য খরচও কিন্তু বাড়বে, আস্তে আস্তে কিন্তু অন্য খরচও বাড়বে। যে এই মাসে এসে আমার সেল জেনারেট হয়েছে, তখন কিন্তু আমার অলরেডি অন্য অন্য খরচগুলো বাড়াতে হবে। এই মাসে যখন হয়েছে নেক্সট মাসের থেকে আমার অবশ্যই বাড়াতে হবে, না হলে আপনি ওই যা গত মাসে ছিল এই মাসে আপনার সেল হয়েছে সেটা তো চিন্তা করলে হবে না। আবার ইনগ্রিডিয়েন্টস বাড়াতে হবে, তারপর আপনার টিমের ক্যাপাসিটি বাড়বে, যে 540 জন যে ক্যাপাসিটি ছিল সেইটা চাইতে আরো বাড়বে, ডে বাই ডে ইনক্রিজ করতে হবে। তো এই প্ল্যান গুলো সেই সময় অবশ্যই অবশ্যই নিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। দেন তারপর দেখা যাচ্ছে এই মাসে আমার একটু প্রফিট হয়েছে, এবং চিন্তা করতে হবে যখন বাড়াবো বাড়াবো তখন কিন্তু আগের তুলনায় প্রফিট হইলেও আগের তুলনায় আপনার খরচটাও বেড়ে যাবে। যে বিগত দিনে যে খরচ তার চাইতে অবশ্যই খরচটা বেড়ে যাবে। তো আমি সেই হিসেবে যদি এখানে আসি, তো তাহলে দেখা যাচ্ছে ডিসেম্বরে আমার ওয়েবসাইটের স্পিড তো ওইটাই আছে, আমি বাড়াইনি। তারপর স্টুডিও সেট আপ, যেখানে আমি যে জায়গাটা অফিস করতেছি বা স্টুডিও সেট আপের ক্ষেত্রে আমার হয়তো আবার একটু বাড়াইছি। স্টুডিও সেট আপ, তারপর কন্টেন্টের ব্যাপার ট্যাপার গুলো সবগুলো মাথায় রেখে আমি আরেকটু একটু করে বাড়াই দিয়ে দেন তারপরে দেখা যাচ্ছে গত মাসের চাইতে এই মাসে আরো কিছু টাকা আমার বেশি আসছে। তো এখানে একটা বিষয় হচ্ছে নেট প্রফিট এবং গ্রোস প্রফিটের থেকে আমার যখন এইগুলা মাইনাস প্লাস হচ্ছে, মাইনাস হচ্ছে, তখনই কিন্তু নেট প্রফিট থেকে যখন আমার এগুলা মাইনাস হচ্ছে,
তখন এসে কিন্তু এই এই রেজাল্ট আসছে, এই ক্যাশ ফ্লোর এই রেজাল্ট আসছে। তো এই রেজাল্টটা যখন আমি নিয়ে আসতে চাবো, আরো সুন্দর করে যখন চাবো যে আমার আমার ব্র্যান্ডিং হোক, আমার সেল জেনারেট বেশি হোক, তখন কিন্তু আমার খরচের বিষয়টাও অটোমেটিকলি বাড়বে। তো এই দেখেন পরের মাসের থেকে আবার আমার জানুয়ারি, মনে করেন জানুয়ারি মাসে, এটা লিমিট টাইম আছে, কারণ ওই সময় আমি তেলের উপরে ডিপেন্ড করে শুধুমাত্র ওই রকম বিক্রি হবে। আমার হয়তো এই মাসেও আমার বিক্রিটা একই রকম আছে, 600 পিস আছে, এই মাসেও 600 পিস আছে। তারপরে দেখেন এই সময় হয়তো একটু জানুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারিতে একটু গরমের ভাব, একটু আবহাওয়া আসে, সেই সময় শীত, যে তেলটা ইউজ করছিলাম ওই সময় একটু বেশি নেয় মানুষ। দেন তখন দেখা যাচ্ছে আমার সেলও কিন্তু আস্তে আস্তে কমছে। এই সময় আমার ইচ্ছা করলেই কিন্তু বাড়াতে পারবো না। তখন এই যে এইগুলো কিন্তু একটা আমার কিন্তু এই স্কেচটা করা অবশ্যই কিন্তু আমার বিজনেসের সাথে রিলেট হবে, ব্যাপারটা এরকম না, এটা আমার ধরে নিচ্ছি এই জিনিসটা এরকম হবে আমার সময়ের সাথে। আমার আমার সেল কেমন হতে পারে, এটা একটা নিজের ভিতরে তখন একটা একটা পিকচার তৈরি করা, যে এইভাবে এইভাবে আমি কাজ করতেছি, এইভাবে হতে পারে, এবং টাইমের সাথে মেনটেন করে কিন্তু আপনার সেল কেমন হতে পারে ওই টাইমের উপর ডিপেন্ড করে। তো আমি যে প্রোডাক্টটা আমি নিয়েছি ওই ওই টাইমটা হয়তো ওই প্রোডাক্টটা এখন একটু কম চলবে, এরকমও আমার ওই ভিতরে নিয়ে আসতে হবে যে এই সময়টা চলবে। আমার ব্র্যান্ডিং হইলেও এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার প্রোডাক্ট সেলটা একটু কমবে, এটা স্বাভাবিক বিষয়। তো এই মাস পর্যন্ত দেখেন এই যে জানুয়ারিতে আবার আমার কমছে, ড্রপ গিয়েছে, কারণ এই 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 জায়গাটা এসে আমি আরো এডিশনাল অনেক কিছু যোগ করে ফেলেছি। প্রত্যেক মাসে যে এমপ্লয় বাড়াইছি, তারপরে আদার কস্ট বেড়ে গেছে, তারপরে আপনার ইনগ্রিডিয়েন্টস আরো 30,000 টাকা যোগ করেছি। তারপরে আগে যে কম্বোটা ছিল অর্থাৎ এই যে কম ছিল, যে আমার যে সে এক এক ক্ষেত্রে এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, যে আপনি বিজনেসের একটা ব্যাপার আছে, মানুষকে একটু যে আপনি সেলটা দিচ্ছেন ওর সাথে একটা ফ্রিটা আমরা এখন অনেক ক্ষেত্রে এটা বিজনেস সাথে রিলেট হয়ে গেছে, যে আমরা একটা যে প্রোডাক্টই দিই না কেন তার সাথে একটা ফ্রি অফার ক্রিয়েট করি। তো এই অফারটাও আমার দেখেন যে আমি যে ইনগ্রিডিয়েন্টস নিব, যেটা নিব সেটার একটা প্রাইস আছে, তখন কিন্তু এটা বাড়ছে। তারপরে আমার যে লেবেলিং টেবেলিং ছিল এইগুলো আবার বাড়াই দিয়ে লাগছে, কার্টন হয়তো ফুরাই গেছে, কার্টন যোগ করা লাগছে। দেন এই জায়গাটায় এসে কিন্তু আমার খরচও বেড়ে গেছে, সেল কিন্তু তাই আছে, সেল কিন্তু সেই 600, সেই 600 এই মাসে আছে, কারণ জানুয়ারিতে আমার ডিপেন্ড করতে হবে যে আবহাওয়ার উপর আমার প্রোডাক্টটা সেল হয়। আমার ব্র্যান্ডিং হচ্ছে বাট সেল ওই জায়গাটা স্থির আছে, তো সেই ক্ষেত্রে আমার এই মাসেও মাইনাসে আছে। তো দেখা যাচ্ছে এর মধ্যে 2 মাস আমি প্লাস রেখেছি, 2 মাস আমার হয়তো লাভের দিকে আছে, কিন্তু লাভ হইলেও যখন আমি টোটাল হিসাব করতেছি তখন কিন্তু ওই মুহূর্তে ওইটা লাভ না। তো এইটা দেখা যাচ্ছে ওই মাস পর্যন্ত আমার 19,000 টাকা ওই মাসে আবার লস দিকে আছে। Then তারপরে যদি আমি যাই ফেব্রুয়ারিতে, ঠিক সেম, আমার এখানে কমছে, এখানেও সেল কমছে, বাড়ছে না। বা না বাড়ার কারণ আছে, কিন্তু সময়ের উপর ডিপেন্ড করে আপনার। আমি যে প্রোডাক্টটা ওই সময় নিয়েছিলাম তখন সময়ের উপর ডিপেন্ড করে যে এই সময়টা একটু বাড়ে কমে। তো এই দেখেন 14,000 টাকা ওই মাসে লাভ, তারপরের মাসে 24,000 টাকা লাভ, এইটা 33,000 টাকা তারপরের মাসে লাভ, কারণ সেল একটু একটু করে বাড়ছে। দেন তারপরের মাসে এবার আসছে 32,000 টাকা, দেন তারপরে সেলটা আরো একটু প্রায় 150 ইউনিট বেশি আসছে, তখন যে 42,000 টাকা, তারপরে 60,000 টাকা, এইভাবে করতে 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 দেখা যাচ্ছে যে আমার এক পর্যায়ে আমি নভেম্বর, এই বছরের নভেম্বরে যে আমার 1 লাখ, এক মাসে আসছে 1,90,000 টাকা, এই মাসে যে লাভ হয়েছে। এখন এই পিছনের এই এই জিনিসটা আমি অবশ্য ওই সময়টা যোগ করি নাই, যে এই যে ফিগার গুলা, এই ফিগার গুলো এই জায়গাটায় আমি পাতাইলাম, পাতায়ে এখন আমি মাইনাস করা শুরু করলে আমার এই যে 1 বছরের জার্নি, আমি যদি এখানে ফিগার আপনাদের একটু দেখাই, যে 1 বছরের জার্নি আমার কত টাকা এখানে টোটাল করি, 1 লাখ, এটা মাইনাস করলে তো অবশ্যই বুঝবেন যে কিভাবে এটা মাইনাস করলে আমার যে প্রফিটটা আসবে, দেন এই প্রফিটটাই আপনার এতগুলা দিন যাওয়ার পরে আপনার এই যে একসাথে হবে। আসলে এইটা ছিল আমার বেশ আগের প্ল্যান। তো আগে যেটা বুঝতাম সেটা সেই অনুযায়ী, এখন তো আরো একটু আরেকটু হয়তো মার্কেটিং ব্যাপারটা একটু নলেজেবল হয়েছে, এখন আমি আরেকটু হয়তো সুন্দর করতে পারবো। এটা আর এক একজনের ক্ষেত্রে এক একজন এক এক ভাবে রেজাল্ট দিবে। তো এই ব্যাপারটা অবশ্য সবাই সবাইকে এটা জানতে হবে। এখন আমার প্রশ্ন হলো এইটা এখনো যদি না ক্লিয়ার থাকে অনেকের, যে আমি যেহেতু এটা করেছি অবশ্যই আপনার এটা মানে আপনি বুঝবেন এই জন্যই করেছি, তো এখনো বুঝতে পারেননি এমন কেউ আছেন কিনা, যদি একটু বলতেন তাহলে আমি আর একটু ডিপ ডাউনে আবার ট্রাই করতাম বলতে। যে আমিনুল ভাই প্লিজ।
আমি এখনো বলতে চাচ্ছি যে এটা তো আমাদের সম্ভাব্য একটা হিসাব। এটা তো আমরা একেবারে পাচ্ছি না, অগ্রিম হিসাব করতেছি। তো ওই সময় যে আমরা আসলে লাভবান হচ্ছি না লসের মধ্যে যাচ্ছি সেটা তো ধরার কোনো সুযোগ নেই। বুঝাইতে পারলাম কিনা আমি? যেটা আমরা এখন হিসাব করতেছি, হিসাবটা হলো যে সম্ভাব্য একটা ডেট ধরতেছি, যেমন আমার এই মাসে এত টাকা খরচ, এই মাসে এত টাকা খরচ, আগামী মাস থেকে 3 মাস 5 মাস পর থেকে আমার এত টাকা সেল আসবে। এখন এটা তো একটা ধারণার উপরে আমরা আসলে নিতেছি, নেট তো এটাই থাকবে না, এটা কম বেশি হতে পারে। হ্যাঁ, কম বেশি হতে পারে, এইটা আসলে অ্যাকচুয়াল জিনিস তা না, কিন্তু আপনার এইটা ধারণা থাকলে আপনি কিন্তু আপনার বিজনেস নামার আগে, আপনি যখন একটা বিজনেসে নামছেন তার আগে আপনার পুরো খরচটা আপনার ভিতরে গেঁথে যাচ্ছে, আপনার ব্রেইনে থাকছে যে এই জিনিসটা এইভাবে এইভাবে আসবে। তাহলে হবে কি, আপনি যখন নামার আগে এই জিনিসটা করে রাখবেন তখন আপনার খরচের ব্যাপারটা, আপনার মানি ম্যানেজমেন্টটা ঠিক থাকবে। আর যখন আপনি এই জিনিসটা আনবেন না, ক্যাশ ফ্লোটা রেডি করবেন না, তখন আপনার, আমার জন্য বিজনেস যখনই করতে যাব না কেন তখন আমি হয়তো বা এডিশনাল খরচগুলো আমার আমার ফিগার আউট করা নাই, অর্থাৎ যোগ করা নাই। তারপরে এমন হতে পারে যে আমার আরো, মানে আমার বিক্রির ব্যাপারটাও দেখতে হবে, সব মিলায়ে কিন্তু আমি এমন এক অবস্থায় যাব হঠাৎ করে নেমে কিছুই বুঝি না, তখন লস ছাড়া আর কিছু লাভের সম্ভাবনা থাকবে না। এখন আমাদের চিন্তা কি, আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে যে আমি প্রথম মাসেই আমি এটা লাভ করব। প্রথম মাসে লাভ করা, বিশেষ করে অনলাইন বিজনেসে সো টাফ। আপনার অফলাইনে হয়তো হতে পারে যে অফলাইনে আপনার মানুষ আপনার চিনে জেনে নিচ্ছে, তখন মেটা খরচ টরচ আদার খরচ নাই, আপনি একটা প্রোডাক্ট নিয়ে নেমে গেলেন, একটা দোকানে রাখলেন, হয়তো প্রথম মাসে আপনার লাভ হওয়া শুরু করলো। কিন্তু আমার মনে হয় না অনলাইন বিজনেসে প্রথম মাসে যে লাভের মুখ দেখবে এরকম লোক খুব কম আছে। যদি যতই সে জানুক প্রথম মাসে যে তার, কারণ এডিশনাল খরচগুলো যে আছে এইগুলা তো আপনার, আপনি পিছনে যে ব্যাক এন্ডে খরচ করেছেন এই খরচটা তো আপনার আগে মাইনাস করতে হবে, তারপরে না লাভের লাভের দিকে যেতে হবে। তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে যদি আপনি এরকম করতে করতে অন্তত 4-5 মাস আপনার এটার উপরে অবশ্যই অবশ্যই লাভের ফিগার না, আপনার লসের ফিগারের দিকেই যাবে যে বিজনেসই করেন না কেন। একটা এটা পর্যায়ে যখন আপনার এই খরচগুলা, পিছনের খরচগুলা আর করা লাগবে না, তখন এখন আপনি যে সেল করবেন সেইটাই লাভ হতে শুরু করবে, তখন নেট প্রফিটটা আপনার বাড়তে থাকবে। আচ্ছা ভাইজান, বুঝতে এখানে পারছেন? আরেকটা প্রশ্ন ছিল যে যেমন এটা আপনার একটা প্রোডাক্টের উপরে আপনার বিজনেসের একটা ধারণা আসতেছে, এটা যে কোনো ইয়েতে আমি অ্যাপ্লাই করতে পারি। যেমন আমার প্রতিষ্ঠান আছে, এখানে এই মাসে আমাদের শিক্ষক খরচ এত, এই মাসে আমাদের অফিস খরচ এত, এই মাসে আমাদের খাবার খরচ এত, এই সেম মানে ক্যাটাগরি তো নাকি? একেবারে সেম, সেম টু সেম ক্যাশ ফ্লোটা একেবারে সেম টু সেম হবে। এইটা আপনার অনলাইন অফলাইন না, আপনার ক্যাশ ফ্লোটা অনলাইনেও প্রযোজ্য, অফলাইনেও প্রযোজ্য। মানে একজন বিজনেসম্যানের জন্য একেবারেই যদি বলি যে ফরজ, তো ফরজ এটা, মানে এইটার বিকল্প নাই আপনার বিজনেস রান করা। আপনি যদি করেন তো বিজনেস হবে না কেন, কিন্তু হবে একটা পর্যায়ে, আপনার এটা করতেই হবে, মানে একটা পর্যায়ে এরকম হিসেব আপনার চার্ট থাকবেই। আমি ওই আগে একটা বিজনেস রেডি করেছিলাম, সেই রেডি বিজনেসটা প্রায় 3 বছরের আমি হিসেব ফিগার করেছিলাম যে এইটা এই জায়গায় যে এই মাসে যে লাভ করব। আসলে ওইটা আমি কোন জায়গায় করেছিলাম যে দেখাইলে আরো বুঝতেন। যাই হোক, ওখানে আমি ওই যে আপনার আপনার এটার সাথে মিলে যেত, যে ওখানে যেহেতু একাডেমিক বিষয়টা ছিল, ওই জায়গাটায় যে আপনার যে টিচার গুলো নিয়োগ, টিচারের ক্যাটাগরি, যে একজন বাংলার টিচার বা অন্য সাবজেক্টের টিচার হতে পারে, সে আর ইংরেজি টিচারের বেতন কিন্তু একরকম দেয় না। তো একজন বাংলা টিচার হয়তো হতে পারে যে, সে উদাহরণ দিলাম 20,000 দিল, প্রথম শুরু করেছে, তো 20,000 দিল, তখন কিন্তু ইংরেজি টিচার কিন্তু তার আরো 5,000-7,000 বেশি থাকে। তো এরকম করে আপনারও হয়তো বা প্রতিষ্ঠান যেহেতু আছে, আপনিও ঠিক এইভাবেই মনে হয় মেনটেন করেন, কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনার বাড়ে কমে। তো জি সেইটা জি। আপনি এই জায়গাটায় ঠিক এই এই নিয়মেই করতে হবে যে আপনার যে যে খরচগুলা, এডিশনাল যে খরচগুলা বা অন্য খরচ বা আপনার টিচারের খরচ আরো কত খরচ আছে সব মিলাই এইভাবে যখন আপনার একটা পিকচার রেডি থাকবে তখন আপনার পথ চলা স্মুথ হবে। আর যখন আপনার রেডি থাকবে না তখন হবে কি, যে আপনার কোন মাসে কোন খরচটা আসছে হঠাৎ করে চলে আসছে, আপনি বুঝবেন না। তখন বুঝবেন না, তখন কিন্তু আপনি এই একবার ওই, আমাদের যেহেতু ব্রেইন, আমরা তো জানি যে ব্রেইনে যদি আপনি সঠিক কি বলে যেটা আমার নিডেড না, সেইটা যদি আমি ইনপুট করে ফেলি একটা নিউজ, তো সেইটা কিন্তু আমার জন্য অবশ্যই ক্ষতিকারক, এটা আমরা জানি। এখন আপনি যদি, যখন আপনার কিন্তু লাভে আছে, আপনার ফিগার করা নাই, বা আপনার এরকম একটা
চিত্র নাই। তো আপনার কিন্তু দেখা যাচ্ছে লাভে আছে, আর আপনি মনে করছেন হাই উতাস নিচ্ছে, আমি ওই মাসে এত খরচ করেছি, দেখেন এরকম হয়। আমি ওই মাসে ওই এত খরচ করেছি, হায় আল্লাহ এ কবে আমি এই জেনারেট করব, এটা আমি প্রফিটে আসবে। কিন্তু এমন হতে পারে যে ভিতরে ভিতরে আপনার এটা লাভে আছে, হিসেবে আছে, কিন্তু এই হিসেবটা আমার নাই। যখন আপনার আমার এই হিসেবটা থাকবে না, তখন যে বিজনেস গ্রো করতে অনেক সমস্যা হয়ে যায়। মানে হিসেবটা মাস্ট বি, আমাদের যারা নতুন এন্টারপ্রেনার আমরা শুরু করেছি, মাস্ট বি লাগবেই, একেবারেই খরচ। জি ভাইয়া, বুঝছেন? জি, ধন্যবাদ ভাই। আচ্ছা, যাই হোক, অ্যাকচুয়ালি হয়েছে কি যে আমি মনে করেন এইটা তো, আমার কথা শুনতে পাচ্ছেন? আমার ইয়ে হয়ে গেছিল, মিউট হয়ে গেছে। জি, কথা জি বলা যাচ্ছে। তৌহিদ ভাই, মিউট ছিল, এখন আনমিউট হয়েছে। মেসেজ দেওয়ার জন্য লিখছিলাম, তার মধ্যে কথা বলেছেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। এখন হচ্ছে এই সেশনটা, এই যে ক্যাশ ফ্লোর এই সেশনটা আমি যেখান থেকে করেছি, প্রায় 7 দিন ধরে আমার বোঝাইছে, বুঝাইয়ে বুঝাইয়ে আমি যতটুকু বুঝেছি। কিন্তু 7 দিনের ডেলিভারি আমি যদি 45 মিনিটে দিতে যাই, আমার হবে না। তো আরো সুন্দর করে অপটিমাইজ করা যেত যদি আমি এটা ধরে ধরে করতাম। তো সেইভাবে করার সুযোগ নাই। আবার এইটা রেডি করছিলাম, কিন্তু রেডি করতে যেয়ে দেখলাম যে আমি যদি 45 মিনিট 30 মিনিটের মধ্যে এটা করা সম্ভব না। এই জন্য আমার যেটা রেডি ছিল সেটা থেকে আপনাদের একটা সামারি বোঝানোর চেষ্টা করছি। তো আসলে সময় দিয়ে রেডি করলে আরো সুন্দর হয়তো বোঝাইতে পারতাম। তো আমার এখানে বোঝানোরও ঘাটতি হয়তো বা হয়েছে, তো সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের সেশন অলরেডি টাইম শেষ হয়ে গেছে, আমাদের আজকের সেশন শেষ করবো ইনশাল্লাহ তাআলা। জি আমিরুল ভাই, প্লিজ আপনি দোয়াটা করে আমাদের সেশন শেষ করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।